আপনারা দেখছেন বাংলা এগিয়ে। পয়সার কথা ভাববে না, হাসি মুখে সেটা মেনে নেবে। আলোচনা করার দরকার। দেখুন, সমাজ বদলাচ্ছে। আগেকার কালে আমাদের মহিলাদের খুব অল্প বয়সে পুরো 4-5টা করে বাচ্চা হতো। এখনকার কালে প্রত্যেক মহিলা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তারা চাকরি বাকরি করতে চায়, তাদের ভবিষ্যতের কথা ভাবে, তারা কিন্তু একটা আলাদা এগিয়ে চলে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা এখন দেখছি সামগ্রিকভাবে আমাদের কাছে যে পেশেন্টটা ইনফার্টিলিটি নিয়ে আসছে, মহিলাদের কিন্তু বয়স কিন্তু অনেক বেশি। একটা কথা সবার জেনে রাখা দরকার যে একটা মহিলা কিন্তু তার সংখ্যা দিন নিয়ে জন্মায় এবং যত বয়স বাড়ে দিনের সংখ্যা কমতে থাকে। যখন দিন শেষ হয়ে যায় তখন তার মাসিক বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা মেনোপজ করি। কাজে যে 35 বছর বা 36 বছর বা 40 বছর বয়সে মা হতে চাইছে তার দিনের সংখ্যা কিন্তু কম, এবং এই দিনগুলো কিন্তু সেই বয়স 40 বছর বয়স মানে পুরো দিন। সেই দিন থেকে সাধারণত খুব সহজভাবে কিন্তু প্রেগনেন্সি আসে না, এবং সেই প্রেগনেন্সি আসলে সেই প্রেগনেন্সি অনেক সময় অ্যাবনর্মাল প্রেগনেন্সি হয়, জেনেটিক্যালি অ্যাবনর্মাল বাচ্চা। আপনারা সবাই ডাউন সিনড্রোমের কথা জানেন, যত বয়স বাড়ে ডাউন সিনড্রোমের ইনসিডেন্সটা বাড়ে। কাজে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে যে বাচ্চা নিতে, আমার বাচ্চা হয়েছে আমি 1 বছর ধরে চেষ্টা করছি ডাক্তারবাবু, তখন কিন্তু আমাদের অনেক কথা ভাবতে হয়। এই বয়সে তারা কিন্তু একটা রিস্ক ফর ডেভেলপিং ডায়াবেটিস। আপনারা পুলিশ ব্রাউন জন্মেছিল পৃথিবীর আরেক প্রান্ত, আর এই ন্যাচারাল সাইকেল থেকে স্টিমুলেটেড সাইকেল কিন্তু এই কলকাতাতেই জন্মেছিল এই সুভাষ মুখার্জি দুর্গা। আর এই স্টিমুলেটেড সাইকেলে যেমন অনেক সুবিধা আছে, কারণ আমি অনেক কেক তৈরি করছি, তার জন্য চান্স অফ এমব্রায়ো তৈরি অনেক বেড়ে যায়। তার জন্য এমব্রায়োকে আবার প্রতিস্থাপন করলে ইউটেরাসের মধ্যে, তাহলে প্রেগনেন্সি আসার চান্সও বেড়ে যায়। তো সেই কারণের জন্য এর আবার একটা অসুবিধার দিক হচ্ছে ওই মাল্টিপল প্রেগনেন্সি। এই মাল্টিপল প্রেগনেন্সি একসময় ভাবা হতো 3টে এমব্রায়ো দেওয়া হবে, এখন বলা হয় 2টো এমব্রায়ো বা 1টা এমব্রায়ো, সিলেক্টেড বা ইলেক্টেড এমব্রায়ো ট্রান্সফার, যেটার দিকে পৃথিবী যাচ্ছে। আমাদের ভারতবর্ষে এই ব্যাপারটার উপরে আমরা গুরুত্ব দিয়েছি, এবং ডিআরটি ল এসে যাওয়ার পরে 50 বছর হচ্ছে মহিলার বয়স এবং 55 বছর হচ্ছে হাজবেন্ডের বয়স, এর উপরে আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অ্যাসিড করতে পারি না যদি না কোনো স্পেশাল কেস হয় এবং কোর্টে যেটা অ্যাকসেপ্টেড হয় তারপরে। কিন্তু এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন এমব্রায়োগুলোকে দিই, সেই আমরা এমব্রায়োলজিস্ট যখন এমব্রায়োগুলোকে চুজ করি আন্ডার মাইক্রোস্কোপ, আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হয় যে এমব্রায়োর কোয়ালিটি কিরকম আছে, দেখতে কেমন। হ্যাঁ, এখন দেখতে কেমনের সাথে অনেক সময় পারা যায় না যে সেইটা আদৌ ভেতরে ভালো আছে, তো অর্থাৎ তার ভেতরে যে জেনেটিক স্ট্রাকচার এন্ড অল দিস। তো আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা অফারই করি যে আমরা সেটাকে জেনেটিক টেস্টিং করে, মানে পিজিটি বলে একটা টার্ম আছে, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোস করে আমরা সেইটা বায়োপসি এমব্রায়ো থেকে বের করে একটা সেল, 2টো সেল, 5টা সেল বের করে পাঠিয়ে দিই, এবং জেনেটিক ল্যাব সেটা আমাদেরকে রিপোর্ট দেয়। স্মোকিং, এটা তো এখন আমরা জানি যে আপনাদের পেটের বলুন আর আইটি পেশেন্টের বলুন, স্মোকিং এর হ্যাবিট মহিলাদের মধ্যে অনেক বেড়েছে। ছেলেরা করতেন, এখন মহিলারাও অনেক বেশি করেন। তো এই একটা সিগারেটের মধ্যে অন্তত 2000 রকমের কেমিক্যাল, 2000 টাইপস অফ কেমিক্যাল, যার মধ্যে মানে নিকোটিন তো আছে আমরা সবাই জানি, এছাড়াও অনেক রকমের কেমিক্যাল যেগুলো ক্যান্সার প্রডিউস, অ্যাটলিস্ট 4খানা কেমিক্যাল তার মধ্যে আছে যেটা ক্যান্সার প্রডিউস ডিরেক্টলি করতে পারে। ঠিক আছে, এবার এইগুলো হলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে স্পার্ম মহিলাদের ক্ষেত্রে তো সুসাইডের প্রবলেম হচ্ছে, আমরা রেগুলার বেসিসে আমি আজও যখন আরেকটা জিনিস হলো গুড নিউজ, দেখেছেন এই নিউজের উপর দেখেছিল এগুলো সব সিনেমায় হয়। ঠিক আছে, আমাদের ডে টু ডে লাইফ ইনফার্টিলিটি ইউনিট এত বেশি লিগালিটিস ফলো করতে হয়, এবং উই হ্যাভ টু সেন্ড অল দ্য ডিটেলস টু স্বাস্থ্য ভবন। আমরা খুব মেটিকুলাসলি কাজ করি। সুতরাং এই যে সাধারণ লোকের মধ্যে একটা ভয় আছে, অনেক কিছু কন্ট্রোল হয় আইসিডির উপরে, এগুলো সম্পূর্ণ অমূলক। Please increase the awareness about the people about infertility
এবং বললেন যে যারা ভেরি গুড ওয়ার্ক ইন ক্যালকাটা, এবং এই কনফারেন্সটা হচ্ছে সেই বিষয়টাই হাইলাইট করা। প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমাদের যে কনফারেন্সটা হচ্ছে সেটা একটা ন্যাশনাল কনফারেন্স। এই ন্যাশনাল কনফারেন্সে প্রায় 50-র ওপর ন্যাশনাল ফ্যাকাল্টিজ আসছেন এবং 200 জনের ওপর লোকাল ডাক্তার এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট একসাথে বসে আলোচনা করবেন যে আমরা যে কাজ করছি পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে এক্সচেঞ্জ করে এবং ভবিষ্যতে যাতে আরো ভালো কাজ করা যায় তার জন্য স্কিল এবং নলেজটা শেয়ার করা হচ্ছে। আমরা আশা করছি এই কনফারেন্সের পরে আমাদের কর্মপদ্ধতি আরো অনেক অ্যাডভান্সড হবে। থ্যাংক ইউ। লাইফস্টাইল সব থেকে ইম্পর্টেন্ট, মানে থাকা, কি খাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন, কিভাবে কতটা এক্সারসাইজ করছেন, কোনো অ্যাডিকশন আছে কিনা, এই সবগুলো খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো রকম ইনফার্টিলিটি ফ্যাক্টর আছে সন্দেহ হয়, মহিলাদের ক্ষেত্রে হোক পুরুষের ক্ষেত্রে হোক, তার কোনো আগের থেকে কোনো মেনস্ট্রুয়াল প্রবলেম আছে, তাহলে অবশ্যই কম পর্যায়ে ডাক্তারকে দেখানো, কম পর্যায়ে ট্রিটমেন্ট করা, যাতে জিনিসগুলো অনেকটা অ্যাডভান্সড না হয়ে যায়। কারণ কম অবস্থায় ট্রিটমেন্ট করলে প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক বেশি হয়। ডক্টর ঐন্দ্রী সানা। অবশ্যই স্পার্মের কাউন্ট যদি কম থাকে, স্পার্মের 3টে জিনিস দেখা হয়, একটা কাউন্ট, একটা মর্টিলিটি, একটা মরফোলজি। এই 3টে জিনিসের মধ্যে কোনো একটির যদি সমস্যা হয় তাহলে পরে বাচ্চা হওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে এবং হতে পারে। এবং বাচ্চা হতে গেলে অসুবিধা যদি হয় তার জন্য যে সমস্ত ট্রিটমেন্টগুলো আছে স্পার্মের ক্ষেত্রে, সেই ট্রিটমেন্টগুলো করার পরে, মানে কিছু ওষুধ দেওয়া, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা, এগুলোর পরেও যদি অসুবিধা হয় তখন ইক্সি বলে একটা পদ্ধতি আছে যেটা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেখানে একটি একটি করে স্পার্মকে ধরে উসাইটের মধ্যে ঢোকানো হয় এবং ভালো স্পার্মগুলোকে ধরে ধরে ঢোকানো হয়, যেটার মধ্যে আবার ইমজি বলে একটা টেকনিক আছে যেটাতে মরফোলজিক্যালি সিলেক্টেড স্পার্ম ইনজেকশন, যেটাতে ভালো মরফোলজিগুলো দেখে দেখে ঢোকানো হয়। প্রায় 7300 গুণ বড় স্পার্মকে দেখা যায় সেখানে। এই করে করলে পরে তাহলে পরে তার ক্ষেত্রে বাচ্চা আসার সম্ভাবনা বেড়ে যায়। এবং WHO পরিসংখ্যান অনুযায়ী 15 মিলিয়ন পার ml এই কাউন্ট যদি থাকে তাহলে সেটাকে নর্মাল বলা হবে। আর যদি ইক্সিএমজি করা হয় তাহলে যদি একটাও স্পার্ম পাওয়া যায় পুরো সিমেনের মধ্যে, তাতেও সেই স্পার্মকে খুঁজে বার করে সেটাকে ইনজেক্ট করলে পরে বাচ্চা হতে পারে। এবং যদি কোনো স্পার্ম নাও পাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে টেস্টিসের মধ্যে থেকে টেস্টিকুলার এক্সট্রাকশন বা অ্যাসপিরেশন করে, টেস্টিসের ভেতর থেকে স্পার্মকে বের করে নিয়ে এসে, যেটা বাইরে আসছে না, কোনো জায়গায় আটকে গেছে, হয়তো কোনো জায়গায় একটা ইনফেকশন হয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে, সেই অবস্ট্রাকশনের জায়গাটা দিয়ে আসতেও পারছে না নর্মালি আর কি সেমেন এজাকুলেট করলে পরে, সেক্ষেত্রে আমরা টেস্টিস কেটে সেইখান থেকে স্পার্ম বের করে নিয়ে এসে সেই স্পার্ম দিয়ে কিন্তু আমরা ইক্সি করি বা ইমজি করি, করে সেটা আমরা এমব্রায়ো তৈরি করি এবং সেটাতে ওভারকাম করা সম্ভব। আমাদের কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নলেজ শেয়ারিং। সারা পৃথিবীতে এই নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এই কাজগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ক্লিনিকে আমরা যে নিজেরা কাজ করছি, সেই কাজগুলোর থেকে আমরা যে সমস্ত জিনিস জানতে পারছি, আমরা পেশেন্টদের সম্বন্ধে যে সমস্ত জিনিসগুলোকে দেখছি প্রতিদিনের কাজে, সেগুলোকে আমরা শেয়ার করব একে অপরের সাথে। এবং সারা ভারতবর্ষ থেকে যে সমস্ত ন্যাশনাল ফ্যাকাল্টিজ আছে, তো আমরা অন্যান্য রাজ্যেরও কি চলছে সেই ব্যাপারগুলো সম্বন্ধেও আমরা জানতে পারবো। এটা আমাদের 12 আর 13 এপ্রিল আমাদের সিটি সেন্টার 2 তাজ, ওইখানেই হচ্ছে আমাদের মেইন কনফারেন্সটা। তার আগের দিন 11 এপ্রিল ওয়ার্কশপ হচ্ছে, 10খানা ওয়ার্কশপ সারা কলকাতা জুড়ে বিভিন্ন ক্লিনিকে হচ্ছে। এবং সেই ওয়ার্কশপগুলোতে আমরা হাতে নাতে বিভিন্ন রকমের পদ্ধতিগুলো যারা নতুন আসছে আপকামার্স তাদেরকে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে সেই ওয়ার্কশপ। সেখানে সাধারণ মানুষকে কোনো পরীক্ষা হবে না, কিন্তু যে সমস্ত ক্লিনিকগুলোতে সাধারণভাবে পেশেন্ট আসছে সেই পেশেন্টের মধ্যে থেকে ধরুন কোনো একটা অপারেশন হবে, সেই দিনকে শিডিউলড আছে, সেই অপারেশনটাকে ভিডিওতে তাকে দেখিয়ে কি জায়গাতে কিভাবে করা হচ্ছে। ধরুন আমি দেখাচ্ছি, আমি হচ্ছে অ্যাডভান্স এমব্রায়োলজিটা আমার ক্লিনিকে করছি, আমি ক্রেডেলভার্ট ইটি সেন্টারে আছি জোকাতে আমাদের। তো সেখানে আমরা অ্যাডভান্স এমব্রায়োলজিতে আমরা দেখাবো যে কিভাবে বায়োপসি করে সেলের ভেতর থেকে, এমব্রায়োর ভেতর থেকে কয়েকটা সেল বের করে নিয়ে এসে সেটাকে পিজিটি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং করে সেটাকে আবার পাঠানো যায় ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন করার পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখাবো হাতে নাতে। আমার নাম ডক্টর পরাগ নন্দী। দেখতে থাকুন বাংলা এগিয়ে।